গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। অপর ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এদিকে দক্ষিণ আফ্রিকা এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নকআউট পর্ব। দর্শক, বিশ্বকাপের সকল খবরাখবর নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, আর আমার সঙ্গে রয়েছে সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার আলী। আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন দেখলেন আজকের মেসিবিহীন প্রথম ওয়ার্ল্ড খেলা শুরু করেছিল তারা আর্জেন্টিনা ইয়ার সঙ্গে? তো কেমন দেখলেন আসলে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে? মেসিবিহীন না, মেসি কিন্তু একটা গোলও করেছে। মেসি হয়তো প্রথম অর্ধে খেলেনি বা প্রথম মানে ফার্স্ট 11-এ ছিলেন না, তিনি বিশ্রামে ছিলেন, পরবর্তীতে নেমেছিলেন এবং একটি গোলও করেছিলেন সেট পিস থেকে। সেই দিক থেকে বলবো যে তাদের যে একটা চেক করা দরকার ছিল যে মেসিবিহীন তারা মেসিকে না খেলায় প্রথম দিকে বা না থাকেন কোনো কারণে, তাহলে কি হতে পারে। আর্জেন্টিনা, জর্ডান তো খুবই সাধারণ মাঠে একটা দল, তারা আন্তর্জাতিক ফুটবলে তাদের ছাপ ওইরকম নাই। তো সেই জায়গা থেকে যদি বলা হয় যে একেবারে সহজ প্রতিপক্ষের বিপক্ষে যখন খেলছে, তখন আর্জেন্টিনা তার স্বাভাবিক ছন্দ থেকে দুটো গোল আদায় করে নিয়েছিল, একটা সেট পিস থেকে, পেনাল্টি থেকে, সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে গোল, দুটো গোল হলো, যে গোল, এই গোলের পরবর্তীতে মেসি একটি গোল করলেন, 3টি গোল হলো। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট, ওরা একটা রিটার্ন দিয়েছে। তো 3টি গোলের মধ্যে সবই ঠিক ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে মেসি থাকতে ফুল ম্যাচে যে এফোর্টটা থাকে পুরো দলের ভিতরে, সেই এফোর্টটা কিন্তু মেসিবিহীন দলের মধ্যে অতটা দেখা যায় না। তারা গোল বের করেছে দুটো, কিন্তু তাদের যে স্পিড, সেই স্পিডটা একটু বিট কম ছিল। মানে একটা বিট তো থাকে, ভাইব্রেশন থাকে, সেই ভাইব্রেশনটা একটু কম ছিল। জর্ডান সাদামাটা দল, আগেই বললাম যে তাদের ওয়ার্ল্ড ফুটবলে তাদের ওইরকম ছাপ নেই যে তারা এমন কিছু করেছে বা পৃথিবীতে এমন কোনো ব্রেক থ্রু দিয়েছে কিংবা আলোড়ন তুলেছে, সেরকম না। তারপরে বলবো যে আর্জেন্টিনার শেষ এই একটা রিল্যাক্স ম্যাচ ছিল, কারণ তারা আগেই কোয়ালিফাই করে ফেলেছে নকআউট স্টেজে খেলা। তো সেই জায়গা থেকে তাদের এই ম্যাচটাও একটু দেখা দরকার ছিল, তারা সেটা দেখেছে এবং কোচ তার পরিকল্পনা অনুযায়ী হয়তো পরবর্তী ম্যাচগুলোতে বিকল্প যেভাবে সাজাবেন সেই জায়গাতে তিনি পরখ করে নিয়েছেন, যেটাকে আমরা বলি ঝালাই করে নেওয়া বা পরখ করে নেওয়া। কেপ ভার্দের সঙ্গে তাদের দ্বিতীয় রাউন্ডে খেলা নকআউট পর্বে কেমন হতে পারে সেই ম্যাচটি? কেপ ভার্দের গোলকিপার বুজিনহা ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছেন। তারা স্পেনকে রুখে দিয়েছে, উরুগুয়েকে রুখে দিয়েছে, সৌদি আরবকেও তারা রুখে দিয়েছে। কেমন মনে হচ্ছে আসলে আর্জেন্টিনার সঙ্গে তারা কেমন করতে পারে? দেখুন, কেপ ভার্দে আর আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি। যদিও আপনার বিভিন্ন রকমের যারা অ্যাস্ট্রোনোলজিস্ট রয়েছেন, তারা বিভিন্ন মন্তব্য করছেন, কিংবা ভবিষ্যৎ প্রবক্তা যারা বিভিন্ন উক্তি দিয়ে থাকেন, তারা হয়তো বলছেন যে এই কেপ ভার্দের আপনার আর্জেন্টিনাকে রুখে দেবে, বিদায় করে দেবে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে আর্জেন্টিনা একটা ছন্দময় দল, এবং তারা মেসি যেভাবে খেলছেন এই ছন্দে রয়েছেন, অলরেডি 6 গোল করে ফেলেছেন, এবং এই 6 গোল দিয়ে তিনি এখন টুর্নামেন্টের টপ স্কোরার। তো সেই জায়গা থেকে রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করছেন প্রতিনিয়তই। তো এরকম প্লেয়ার যখন একটা দলে থাকে, সেই প্লেয়ারকে ও যে আতঙ্ক, তাকে প্রোটেক্ট করতে হবে, তাকে থামাতে হবে। এই ভেতরে বা মেসি যখন আক্রমণ করবেন, তিনি যে আতঙ্কটা ছড়াবেন কেপ ভার্দের ডিফেন্স লাইনে কিংবা মিডফিল্ডে, সেই আতঙ্কে তারা টিকে থাকতে পারবে কিনা, সেটা একটা সন্দেহের জায়গা রয়েছে। কেপ ভার্দে গোলকিপার খুব ভালো করেছেন, কিন্তু তাদের সেরা খেলাগুলো অলরেডি খেলে ফেলেছেন। তারা কিন্তু কোনো ম্যাচ উইন করেননি, কিন্তু 3টা ড্র করেছেন, গোল করেছে ঠিক আছে, কিন্তু তাদের এই যে স্পিড, মানে প্রথম রাউন্ডে পার হতে পারা, 32-এ যেতে পারা, এটি তাদের জন্য বিরাট অর্জন। এবং পরবর্তীতে যদি কোনো কারণে অঘটন ঘটে, সেটা হবে বিরাট আপসেট এই পৃথিবীতে। নর্মালি ফিফা তো একটা দেখাই যাচ্ছে যে তাদের আর্জেন্টিনাকে যেভাবে তার ফিক্সারগুলো সাজানো হয়েছে, তার ওই প্রতিপক্ষগুলো যাতে একটা ইজি প্রতিপক্ষ আসে এবং সেমিফাইনাল পর্যন্ত যেন একটা বিরাট থাকে, সুযোগ থাকে যাওয়ার, সেই একটা আলোচনা হচ্ছে, এরকম সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এরকম কোশ্চেন যখন ওঠে, তখন বুঝতে হবে যে এই জায়গা থেকে ইজি করা হয়েছে, এবং সেই জায়গা থেকে কেপ ভার্দে খুব একটা বড় প্রতিপক্ষ নয়, এবং সাধারণ প্রতিপক্ষ 4-5 গোল যদি খেয়ে বসে, আর্জেন্টিনা যদি তাদের বিপক্ষে 6 গোলও দেয়, তা তো আমি বিস্মিত হবে না। কারণ হচ্ছে তাদের ছন্দময় ফুটবলটা তারা সেদিন খেলতে চেষ্টা করবে, কারণ নক আউট স্টেজ হলো ডেথ, সাডেন ডেথ, প্রতিদিনই মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকবেন, এবং ওখান থেকে আপনার জার্নি শুরু করতে হবে। তো হারলেই আপনি বিদায়, সেই জায়গা থেকে কোনো দলই চাইবে না যে বিদায় নিতে। এই জন্য সেরা দলগুলো যারা ফুটবল বিশ্বে ডমিনেট করে, তারা তো অবশ্যই চাইবেন, বিশেষ করে আর্জেন্টিনা যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা তো চাইবে যে আরেকটি বিশ্বকাপ খেলে, মানে চ্যাম্পিয়ন করে মেসিকে বিদায় দিতে। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট।
কারণ আর্জেন্টিনা দলের শপথটাই তাই যে তাদের প্রত্যেকটা ফুটবলার কিংবা তাদের টিমের যে সাপোর্টিং স্টাফ রয়েছে কিংবা তাদের সে প্রত্যেকটি মানুষ এই বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরাও চায় যে মেসির বিদায়টা অন্যরকম হোক, সেটা হচ্ছে বিশ্বকাপ ট্রফি আর একবার দ্বিতীয়বারের মতো তুলে নিয়ে কিংবদন্তি, একক কিংবদন্তি হওয়ার জন্য 3 বিশ্বকাপ একমাত্র পেলেই ছুঁতে পেরেছেন, তার মানে ট্রফি। আর তাছাড়া আর পৃথিবীতে ওরকম এরকম সাফল্য খুব কম মানুষের আছে, আরও আছে, 2বার জিতেছেন এরকম অনেক প্লেয়ারই রয়েছে। কিন্তু এই মেসি যদি তার নেতৃত্বে এইরকম লিডিং দিয়ে পরপর 2টা বিশ্বকাপ জিতিয়ে দিতে পারে তাহলে সেটা একটা বিরাট গৌরবের জায়গা থাকবে। এই জন্য তারা ওইভাবেই খেলবে। পর্তুগালকে নিয়ে শুরু থেকে একটা হাইপ তৈরি হয়েছিল, তারা খুব দুর্দান্ত খেলবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচে ড্র এবং দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে, যদিও রোনালদো গোল পেয়েছিল। কিন্তু আজকের যে ম্যাচটা হয়েছে কলম্বিয়ার সঙ্গে, সেখানে তারা গোল শূন্য ড্র করেছে। আসলে কেমন মনে হচ্ছে পর্তুগালকে? শূন্য ছাড়াই মনে হচ্ছে কিনা? পর্তুগালের খেলাটা প্রথম ম্যাচে খুব একটা ভালো ছিল না, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, ড্র করেছিল তারা অঙ্গের সঙ্গে। তার পরবর্তীতে যেটা হচ্ছে সেকেন্ড গেমে তারা হচ্ছে যে দারুণ ফুটবল খেলেছে এবং তারা বড় ব্যবধানে জিতেছে। রোনালদো 2 জোড়া গোল করেছিলেন এবং ব্যাপক হাইপ তৈরি হয়েছিল সারা বিশ্বে। বাংলাদেশে যদি মিডিয়ার কথা বলি, মিডিয়াগুলি তো ফেটে পড়েছিল যে রোনালদো বুড়িয়ে যায়নি, শেষ হয়ে যায়নি, এই করে যায়নি। কিন্তু আমরা থার্ড গেমে এসে দেখলাম এই পর্তুগালকে চেনা যাচ্ছে না, যে পর্তুগালের মিডফিল্ড নিয়ে কিংবা ডিফেন্ডারদের নিয়ে বা তারা লিগে, বিভিন্ন লিগে, ইউরোপের লিগে, ফরাসি লিগে তারা যেভাবে খেলছে, যেভাবে পারফরমেন্স করেছে, ভাবা হচ্ছিল যে এবার তারা হলো সবচেয়ে, যদি যতগুলি মিডফিল্ড রয়েছে যতগুলি দলের, এই যে 48টা দল তার মধ্যে ফ্রান্সের সমকক্ষ বা কাছাকাছি যদি হয় সেটা হলো পর্তুগালের মিডফিল্ড লাইন আপ বা তাদের সব মিলিয়ে তারা হলো ওই রকম একটা দল হয়ে গেছে এবার। কিন্তু আনফর্চুনেটলি তাদের পারফরমেন্সটা খুবই ছন্দছাড়া মনে হয়েছে। আজকে যে ম্যাচটা হয়েছে সেখানে আমরা দেখেছি যে তারা এলোমেলো শট করেছে, অন টার্গেটে তারা শট রাখতে পারেনি, বরঞ্চ তাদের প্রতিপক্ষ যিনি ছিলেন, যে দলটা ছিল সেই দলটা কিন্তু অনেক বেশি ভালো, কলম্বিয়া অনেক বেশি ভালো ফুটবল খেলেছে। তারা ডিবক্সের ভিতরে যতবার বল টাচ করেছে এবং অন টার্গেট তারা যতবার বল রেখেছে, পর্তুগাল বোধহয় তার অর্ধেকটা রাখতে পেরেছে। কিন্তু একেবারে লক্ষ্যভ্রষ্ট কোন শট দেখে রোনালদোকে নিষ্প্রভ মনে হয়েছে, তিনি ওইভাবে চেষ্টাও করেননি। হয়তো এটাও হতে পারে যে তারা হয়তো 2 দলের একটা প্রেশার ছিল, আর একটা ব্যাপার ছিল যে যেহেতু কোয়ালিফাই করে ফেলেছে তারা, তাই এরকম জেতার যে একটা স্পৃহা বা তাড়না সেইটা হয়তো ছিল না, কিংবা তারা নিজেদেরকে সেভ করে মানে শারীরিকভাবে একটু সেফ জায়গায় রেখে খেলার চেষ্টা করে। তবে পর্তুগালে যেটা মনে হয়েছে তাদের ডিফেন্স লাইন কিন্তু একেবারে খারাপ না, নাহলে গোল অনেকগুলো হয়ে যেতে পারতো। তাদের ডিফেন্সে ধামধুম করে থামিয়ে দিচ্ছে এবং ক্লিয়ার করে দিচ্ছে, এটা একটা বড় ভালো দিক। তো এইটা যদি ধরে রাখতে পারে পরবর্তীতে হয়তো, এখন একটা দেখলেন আপনার গ্রুপ স্টেজে একরকম হয়েছে, আবার নকআউট স্টেজে যে দলগুলো থাকবে তাদের কিন্তু চাপ প্রত্যেক দলেরই থাকবে। তারপরের রাউন্ডে এখন 32 থেকে 16-এ যাওয়া, 16 থেকে কোয়ার্টার ফাইনাল যাওয়া, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল যাওয়া, এই প্রতিটা ধাপটাই একটা চাপের। এই চাপগুলো হবে আপনার পাহাড় সম চাপ, যেই চাপ উইন করতে পারে তারাই জিতবে। তবে বড় দলগুলো যেতে, রোনালদোরা সেই দল, তারা হয়তো খুব বেশি যাচ্ছে না, বিশ্বকাপ তাদের কখনোই জেতা হয়নি, কিন্তু তাদের একটা স্টেজ রয়েছে, সেই স্টেজে তারা যদি সাকসেস হতে পারে, ছন্দ দেখাতে পারে, তাহলে ডেফিনেটলি ভালো হবে। তবে আমার কাছে মনে হয়েছে এখনও পর্তুগাল তার সেরা খেলাটা খেলতে পারে না বা গুছিয়ে ফুটবল খেলতে পারছে না। নকআউট পর্বের অন্যতম সেরা একটি খেলা হতে যাচ্ছে ব্রাজিল এবং জার্মানির মধ্যকার যে খেলাটা, কেমন মনে হচ্ছে? ব্রাজিল সন্ধে রয়েছে, তারা ব্রাজিল এবং নরওয়ের সাথে তাদের ম্যাচ, জাপানের সঙ্গে, জাপান জার্মানি কেমন হচ্ছে? তারাও চ্যাম্পিয়ন, কেমন হচ্ছে আসলে ম্যাচটা? কেমন ব্রাজিল সমর্থকরা কেমন প্রত্যাশা করবে আসলে? দেখুন, জাপান এশিয়ার দল হিসেবে ঠিক আছে, কিন্তু জাপান কিন্তু অভিমানের দল না যে একটা আপনার ব্রাজিলকে একদম উড়িয়ে দিবে কিংবা ব্রাজিলই করবে। ব্রাজিল যে ছন্দে রয়েছে তারা গ্র্যাজুয়ালি উন্নতি করেছে। প্রথম ম্যাচে তারা খারাপ খেলেছে, তারপরের ম্যাচে যে প্রথম হাফ খুব ভালো করেছে, পরের হাফ তারা ডিফেন্স করার চেষ্টা করেছে, থার্ড গেমে গিয়ে তারা টোটাল ফুটবল খেলেছে। আমরা যেটা বলি যে ছন্দময় ফুটবল, ল্যাটিন ফুটবল, সেই ফুটবলটা তারা দেখাতে পেরেছে। এবং তাদের সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে আক্রমণ ভাগ এবং মিডফিল্ড। তাদের ডিফেন্সটা হয়তো অত শক্তিশালী না, কিন্তু তাদের লেফট উইং যিনি রয়েছেন শান্ত, তিনি কিন্তু ওভারল্যাপিং করেন খুব ভালো, কার্লোসের মতো আমরা দেখেছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তারও একটা সম্ভাবনা রয়েছে, যদিও ওইরকম ফিগারই না, মানে বডি দেখে মনে হয় না যে তিনি ওইরকম তেরে ফুলে যান, ওইরকম কালোর মতো ওইরকম অভিজ্ঞও না। তো সেই জায়গা থেকে বলবো যে তাদের মিডফিল্ড যদি খুব ক্লিক করে, অ্যাটাকিং মিডফিল্ডে যারা খেলছেন দুজন যদি ঠিক মতো বল ডেলিভার দিতে পারেন এবং ইন্টারসেপ্টগুলি করতে পারেন, তাহলে তাদের অ্যাটাকিং জোনে যারা রয়েছে, নেইমার তো ঢুকে গিয়েছে আপনার ম্যাচে, তো সব মিলিয়ে ব্রাজিল দল কিন্তু
এখন ধীরে ধীরে ফেভারিট হয়ে উঠছে। প্রথম দিকে এই টুর্নামেন্টে তাদেরকে কোনোভাবেই মানে ইতে রাখা হয়নি, ফেভারিটের তালিকা রাখা হয়নি। সাধারণ মানুষ যারা ব্রাজিল সমর্থন করে তারাও একটা মনে হয়েছে যে এই ব্রাজিল কিছু পারে না, কারণ 24 বছর ধরে তারা শিরোপা জিততে পারছে না, তার সঙ্গে তারা খুব ভালো ফুটবলও খেলছে না। যে আমরা গত কয়েক বছর দেশের মাটিতে যে 14তে বিশ্বকাপ হয়েছিল সেখানেও তারা একেবারে বাজে ফুটবল খেলেছিল, 7 গোল খেয়েছিল জার্মানির কাছে। সেই সব দিক থেকে সমর্থকদের একটা হতাশার জায়গা থাকে, এবং সম্প্রতি তাদের পারফরমেন্স বিশ্বকাপের আগে খুব একটা আহামরিও ছিল না। এখন তারা ক্রমান্বয়ে ডেভেলপ করছে, এবং এই তাদের উন্নতির ধারাবাহিকতায় মনে হচ্ছে যে ব্রাজিল এখন ফেভারিট হয়ে উঠেছে। অলরেডি গ্রুপ পর্ব থেকে নকআউট স্টেজে তাদের চাপ নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং তারা খুব ভালো করবে বলে আমার বিশ্বাস। এবং জাপানকে তারা ভালোভাবেই ডিফিট করতে পারবে। যদিও অনেকে বলছে যে জাপান ব্রাজিলকে আপসেট ঘটাবে এবং তাদের ওই জায়গা থেকে তারা পরবর্তীতে রাউন্ড অফ 16-এ যাবে, কিন্তু আমার মনে হয় না যে সেই সক্ষমতা জাপানের আছে। তাদের ফরওয়ার্ড লাইনে 2-1 খুব ভালো প্লেয়ার রয়েছে, ডিফেন্স লাইনও মোটামুটি তারা কম্বাইন্ডলি ডিফেন্স করার মতো একটা টিম। যদি চাই যে রুখে দিতে এক্সটেনশন টাইম যেটা আছে 30 মিনিট, যদি 90 মিনিট তার ধরে রাখতে পারে, তারপর 30 মিনিট, ওই সব জায়গায় গেলে কিন্তু ব্রাজিল এইসব জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে ব্রাজিল ফেভারিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা বিশ্বকাপের অন্যান্য খবর নিয়ে আবারও হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সমকালীন সঙ্গীত।